প্রিয় দর্শক, আমি বসে রয়েছি একজনের বাড়িতে। খুবই কঠিন সময় যাচ্ছে, কারণ জানেন যে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। আর যেটা হলো, গতকালকে আরো খারাপ হলো। রাজ্য সরকার সেই অযোগ্যদের চাকরিগুলোকে কন্টিনিউ করার জন্য সকলকে একসঙ্গে, মানে এই শিক্ষাবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার একটা অ্যাপিল করে বসলো সুপ্রিম কোর্টে। তো সেটা তো হলো না, সকলের জন্য তো অ্যালাউটা করলো না সুপ্রিম কোর্ট। কিন্তু যেটা করেছে, প্যানেল যে বাতিল হয়েছে সেটাকে আরো শিলমোহর দিয়ে দিল। বলো ঠিক আছে, 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এখনো যোগ্য বলে, মোটামুটি অযোগ্য বলে চিহ্নিত হননি, তারা যেতে পারবেন, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে 31শে মের মধ্যে। বিজ্ঞপ্তি জারি করতে হবে। তার মানে চাকরি বাতিল, নতুন করে নিয়োগ পরীক্ষার মাধ্যমে আসতে হবে। আর 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি কন্টিনিউ, কিন্তু টেম্পোরারি। এখন যোগ্যতার আবার পরীক্ষা দিয়ে সেখান থেকে চাকরি পেলে তবেই চাকরি কন্টিনিউ হবে। ফলে এটা সত্যি খুব বিপদ হয়ে গেল। এরপর রিভিউ পিটিশন করলে আর কতবার সুপ্রিম কোর্ট শুনবে? রিভিউ পিটিশন করার দরকার থাকলে গতকালকে করা উচিত ছিল, যোগ্য অযোগ্যদের তালিকা পুরো ফেলে দিয়ে। সেটা তো করা হলো না। তো সর্বনাশ তো যা হবার হয়ে গেল। তো এখন কি করবেন যারা যোগ্য হিসেবে, মানে এখন যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, তারা এখন কি করবেন, কি ভাবছেন, সেটা জানার জন্য আমি এলাম। আরামবাগেরই একজন শিক্ষিকা ছিলেন বা আছেন টেম্পোরারি, সেটাই বলবো। তো আপনার নামটা? আমার নাম দীপ্তি সিংহ রায়। দীপ্তি সিংহ রায়। আপনি তো ডক্টর দীপ্তি সিংহ হুম রায়। হুম হুম আপনি ডক্টরেট করেছেন। হুম 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 পিএইচডি করেছিলাম যাদবপুর আজকের থেকে। দিনে মনে হচ্ছে সব বেকার। আহ, এইখানে পশ্চিমবঙ্গের জন্য এই ডিগ্রিটা এখন বেকারই মনে হচ্ছে, এই স্টেটের জন্য। আপনি কোন স্কুলে চাকরি করছিলেন? আমার হুগলি ডিস্ট্রিক্টে পুরসুর কৈলাসচন্দ্র সাধুকা উচ্চ বিদ্যালয়। পুরসুরা, হুম হুম আরামবাগ সাব ডিভিশন। হুম হুম এবার বললাম যে কথাগুলো বলছিলাম, যে কেউ কেউ বলছিলেন গতকালকে সুপ্রিম কোর্টের রায়টা, যে ওই 31শে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন, মানে আপনাদের কাছে স্বস্তি। সত্যি সত্যি কি স্বস্তি না পেয়েছেন? না না না, একদমই নয়। কারণ এই আমরা তো এসেছিলাম, যেমন গভর্নমেন্ট জবের রুলস যেমন 60 বছর পরে রিটায়ারমেন্ট, এটা তো আমাদেরকে অ্যাকচুয়ালি পার্মানেন্ট টিচার থেকে কন্ট্রাকচুয়াল টিচার বানিয়ে দেওয়া হলো। এই আমরা তো এই ভেবে তো পরীক্ষা দিইনি, এই ভেবে তো পরীক্ষা দিইনি। আমাদের যখন পরীক্ষার যখন নোটিফিকেশন রিলিজ হয়েছিল, সেখানে কি কোথাও এরকম লেখা ছিল যে 6-7 বছর পর আপনাদের কন্ট্রাকচুয়ালও হয়ে যেতে হতে পারে? সেটা তো ভেবে দেওয়া হয়নি। মোটেই কোনোভাবে এখানে স্বস্তির কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। আপনাদের নতুন করে অস্বস্তির কারণগুলো কি কি? অস্বস্তির কারণ বলতে, দেখুন, এই প্রথম থেকেই আমি বলে আসছি, এটা হচ্ছে প্রি প্ল্যান্ড। যেটা 2 বছরে এই চাকরির আমাদের কনফার্মেশন পেয়ে যাওয়ার কথা ছিল, সেই চাকরির কনফার্মেশনটা পাওয়ার জন্য প্রপার প্রোটোকল, অফিসিয়াল প্রোটোকল মেনে, থ্রু এইচএম, থ্রু এডিআই, ডিআই করে আমাদের অনেকবার ভেরিফিকেশনের জন্য আবার ডকুমেন্টস দেওয়া হয়েছিল। চাকরি করার পরেও 2 বছর ধরে দেওয়া হচ্ছে, তো কনফার্মেশন পাওয়া যায়নি। এই তখনই যদি সমস্যা, যেহেতু আছে ভিতরে ওনারা জানেন, তো সেই জন্যই কনফার্মেশনটা দেননি। এটা একদম পুরোপুরি প্রি প্ল্যান্ড। তা নাহলে কনফার্মেশন তো পেয়ে যাওয়ার কথা। আজকে 6-7 বছর চাকরি হয়ে গেল সবার, আমাদের কারুর কনফার্মেশন মানে হাতে কেউ পেলাম না আমরা। কিন্তু এখন যেটা হলো সেটা হচ্ছে যে এটা তো কনফার্ম করে দেওয়া হলো নতুন করে, যে আপনাদেরকে ফের পরীক্ষা দিয়ে নিয়োগ প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে। সেটা তো খুব অনিশ্চিত ব্যাপার হয়ে গেল, আবার পরীক্ষা। হ্যাঁ, অনিশ্চিত ব্যাপার এই কারণেই হলো। মানে রায়তে যেটা শোনা যাচ্ছে, শুনেছি বা আমি যতটুকু বুঝেছি, যে 2016-র যারা পরীক্ষার্থী ছিলেন, মানে 22 লক্ষ যে পরীক্ষার্থী, তারাই নাকি পরীক্ষায় বসতে পারবে না, বাকি অন্য আর কেউ পারবে না, তারাই পারবে। তো সেটা সেদিক থেকে নয় ঠিক হলো, কিন্তু এর পরেও যে পরীক্ষা যে নেওয়া হবে, প্রশ্নপত্রের যে অন্যদেরকে, যাদের মানে যারা সরকার ঘেঁষা, তাদেরকে যে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে না ভিতরে ভিতরে, তার গ্যারেন্টি কি এই গভর্নমেন্ট আমাদের আর দিতে পারবে? বা আমরা কি সেইভাবে কিভাবে সিওরিটি পাবো? এদিকে উনি নেতাজি ইন্ডোর মানে স্টেডিয়ামে। আবার 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 বিক্রি হবে, হ্যাঁ, মানে প্রশ্নপত্র হ্যাঁ, বিক্রি হতে হবে। সেটা কিন্তু চান্স রয়ে যাচ্ছে। আর কি বিশ্বাসে সেই জায়গাটা রেখেছেন, যেখানে হাইকোর্ট এতবার চাইছেন যে লিস্টটাকে আলাদা করার জন্য, টেন্টেড আনটেন্টেড, ওনারা এতবার বলার পরেও কোথাতেও করলেন না। না হাইকোর্টে করলেন, না সুপ্রিম কোর্টে করলেন। তো পুরোপুরি পূর্ব পরিকল্পিত, একদম প্রি প্ল্যান, দেখেই তো বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে সেটা।
আপনি কি বলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি হ্যাঁ, বলছেন? নেতাজি ইন্ডোরে উনি কি বললেন যে আগে যোগ্যদেরটা দেখবো, তারপরে বাকি মানে অন্যদেরটা দেখবো। মানে একজন সাধারণ নাগরিক হিসাবে মানে এটা কি করে মেনে নেওয়া যায়? একজন সিএম এর পোস্টে থেকে উনি বলছেন মানে যারা দুর্নীতি করে মানে চাকরিটা পেয়েছেন বা নিয়েছেন, তাদেরকেও নাকি উনি দেখবেন। তাহলে আমাদের মানে ওনারা তো যারা চাকরি করছেন করছেন ওই রকম মানে দুর্নীতি করে করছেন করছেন, মানে আমাদেরও তো মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। কারণ আমাদের নাম তো লিস্টে কোথাও একটা লিস্ট বার করুক যে হ্যাঁ এরা যোগ্য, এরা সঠিকভাবে পেয়েছে, তাহলে তো আমরা সেই জায়গা থেকে মুক্তি পাই। আমাদের তো একটা মান সম্মানেরও তো ব্যাপার আছে। মানে উনি এমন মিশিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, মানুষ সবাইকে সন্দেহ এবং করবেন। ওপেনলি বলছেন একটা সিএম এর পোস্টে থেকে, মানে এটা মানে ভাবলেই অবাক লাগছে। আর একটা কথা আপনি বললেন না যে 22 লাখ যদি পরীক্ষা দেওয়া হয় যারা আগে দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে থেকে 22 লাখের মধ্যে 19,000-এর ঢোকাটা, এটাও তো চাপের। সবসময় তো পরীক্ষা সবার ভালো নাও হতে হ্যাঁ, পারে। মানে আমি আজকে মাধ্যমিকে একজন ছেলে সে ফার্স্ট হয়েছে, পরের বারে তাকে যদি দিতে বলা হয় 5-6 বছর পর সে ফার্স্ট নাও হতে পারে, সে ফার্স্ট নাও হতে পারে। তার মানে এই নয় যে সে যেবারে ফার্স্ট হয়েছিল সে দুর্নীতি করে ফার্স্ট হয়েছে। ইয়েস। এবার তারপরে যদি এবার আমরা পরীক্ষা দিয়ে ধরে 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 নিন যে আমি পেলাম না, তাহলে তখন লোকে আমাকে কি বলবে যে তাহলে আগের বারে এ টাকা দিয়েই পেয়েছিল। একেবারেই। এবং মুখ্যমন্ত্রীর যা মন মানসিকতা, এ তো মানে অযোগ্যদেরকে আগে চাকরিতে ঢোকানোর একটা যেন প্রয়াস হ্যাঁ, হবে। ওনার তো ওটাই মানে প্রথম থেকে উনি ওটাই চেষ্টা করে যাচ্ছেন যে ওদেরকে কিভাবে ঠিক রাখা যায়, ওদেরকে কিভাবে বাঁচানো যায়। আচ্ছা, আরেকটা কথা, এই যে বলা হলো না যে যারা এখনো অযোগ্য হিসেবে চিহ্নিত নন তারাই একমাত্র স্কুলে যাবেন, তো আপনারা কি করে বুঝবেন? লিস্ট তো এখনো প্রকাশ্যে আসেনি। যেহেতু আমাদের নাম বেরোয়নি, আম, যাদের নাম বেরিয়েছে তাদের যেতে বারণ করেছে, যেহেতু সেটা সে নাম বেরিয়েছে, আপনারা সবাই জানেন কার নাম বেরিয়েছে, জানতে হ্যাঁ, পেরেছেন? একটা ওই ওয়েবসাইটে, আমাদের এসএসসির ওয়েবসাইটে সংখ্যাটা কত ছিল? দেওয়া ছিল। সংখ্যাটা ওই রকমই, মানে 6-7 হাজার মতো টোটাল সবকিছু মিলিয়ে। এবং এখানে আর একটা জায়গা যেটা 17 তারিখে আমাদের মানে রায় হলো, ওখানে বলা হলো যে শুধুমাত্র যারা শিক্ষক আছে, শিক্ষক শিক্ষিকা, তারা স্কুলে এই 9 মাস কন্ট্রাকচুয়াল পোস্টই বলছি, এতে থাকতে পারবেন বহাল। বাকি গ্রুপ সি আর গ্রুপ ডি তাদের কিন্তু টার্মিনেটেড করে দেওয়া হলো। তাদের মধ্যে 100% তো সবাই দুর্নীতি করেনি, তাহলে তাদের সাথেও তো অবিচার করা হলো। তাহলে আপনি আপনি কি এটা মানবেন যে এই 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 সবাইকে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার আপিলের থেকে রিভিউ পিটিশনটা করলে ভালো হতো? রিভিউ টেন্টেড পিটিশন, বা এদের তালিকা ফেলে দিয়ে রিভিউ পিটিশনটা করলে, কারণ এই আবার আবার রিভিউ পিটিশন করলে আর সুপ্রিম কোর্ট গ্রাহ্য করবে, কতবার করবে একটা বিষয়ে? একই জিনিস নিয়ে কতবার শুনবে, একদমই তাই। মানে মানে একটাই আমাদের মানে মেন দাবি প্রথম থেকে মানে বলে আসছি আমাদের গ্রুপেতে, জানি না এখানেও অনেকে হয়তো বায়াসড হয়ে যাচ্ছেন, কেউ মানে কোর্টকে দোষ দিচ্ছেন, কেউ উকিলকে দোষ দিচ্ছেন, কেউ বিভিন্ন একে তাকে দোষ দিচ্ছেন। এইটুকুই একটা সিম্পল জিনিস, আমার ওএমআর মিরর ইমেজটা লাগবে, যার ভিত্তিতে ওদেরকে সাদা খাতা বলা হয়েছে, ওদেরকে অযোগ্য বলা হয়েছে, সেই ওএমআর মিরর ইমেজের ভিত্তিতে আমাদেরকে যোগ্য বলা হোক। সেই লিস্ট ওএমআর মিরর ইমেজটা ওপেন পাবলিক ডোমেনে, যেহেতু এটা একটা সিভিল কেস, এটা তো আমাদের কারোর পার্সোনাল কেস নয়। কারণ এডুকেশন তো একটা ফান্ডামেন্টাল রাইট, সবার একটা মৌলিক অধিকার। পড়াশোনা করা, শিক্ষা দেওয়া তো একটা মৌলিক অধিকার। তো সেইখানে সেই ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার তো কেড়ে নেওয়া হচ্ছে। তারা তাদের জন্য, তাদের স্বার্থে ভেবে আমাদেরকে এই 9 মাস রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের চাকরি চলে যাচ্ছে বলে, আমাদের বেতন পাবো বলে আমাদের স্বার্থে কিন্তু রাখা হয়নি। এই জায়গাটাও ভাবতে হবে। তো সেইখানে সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, ওএমআর মিরর ইমেজটা যদি আমাদের 21 তারিখে একটা বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, যদি ওএমআর মিরর ইমেজটা পাবলিশ করে দেওয়া হয়, মানে এখনো একটা ক্ষীণ আশা রয়ে গেছে যে রিভিউ পিটিশন করে তাহলে যারা যোগ্য আছে তারা চাকরিতে পুনর্বহাল মানে থাকতে পারবে। না, ব্রাত্য বসু বলেছিলেন না যে লিস্ট টাঙাবো, সেটা? হ্যাঁ, উনি 21 তারিখে একটা লিস্ট দেবেন বলেছেন, কিন্তু আমরা লিস্ট চাইছি না। মানে আমি আমার ব্যক্তিগত বলছি, ওএমআর মিরর ইমেজটা দিক। আমার নাম লিস্টেও দীপ্তি কারচুপি। সিংহরায়, আমার আচ্ছা, মিরর ইমেজটা ওপেন, সবাই দেখুক যে আমি 55টার মধ্যে কটা করেছি, কটা কি করেছি না করেছি, সবাই দেখুক। মানে আপনারা কি এটাও মনে করছেন যে লিস্ট দেওয়া মানে সেখানেও কারচুপি হতে পারে? হ্যাঁ, না হবার কি আছে? মানে এরপর আর কি বিশ্বাসযোগ্যতার জায়গাটা আছে? হাইকোর্ট এতবার চেয়েছেন, সুপ্রিম কোর্ট এতবার চেয়েছেন, সেখানে আমাদের সাথে এরপর আর কি বিশ্বাসের জায়গাটা ওনারা রেখেছেন? কোনো জায়গায় তো দেখতে পাচ্ছি না। তো তাহলে স্কুল মানে স্কুল কি যাবেন? না, আমি এখনো স্কুল যাব না। আহ, আগে 21 তারিখে কি হয় দেখি, ওনারা কি দেবেন না দেবেন লিস্ট, সেই লিস্টে কি আছে না আছে দেখতে হবে। তারপরে আবার ডিসিশন নেওয়া হবে যে কি করা হবে না করা হবে। একুশ মানে মানে তারিখের আগে আপনার বলছি যাচ্ছি না। মানে মানে স্কুলে আহ,
মানে আপনার মধ্যে কোনো স্বস্তি নেই, স্কুলে নতুন করে না যাওয়ার না কোনো না ইচ্ছে না নেই? না না না। মানে মানে একটা কি প্রশ্ন করে করে খাচ্ছে যে চাকরিটা থাকবে কি থাকবে হ্যাঁ না, বা হ্যাঁ টেম্পোরারি হয়ে গেল হ্যাঁ, বিষয়টা? সব থেকে বেশি মানে ইয়ে লাগছে যে একটা বিষয়, মানে এটা অন্য চাকরি হলে জানি না কিরকম কি ব্যাপার থাকতো, মানে এটা এখানে একটা মান সম্মানের ব্যাপার দাঁড়িয়ে গেছে মাঝখানে, যে এতটা গ্যাপ হয়ে গেল স্টুডেন্টরা আমাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, কারণ আমি এখনো তো নিজেকে প্রমাণ করে উঠতে পারিনি, আমার নাম তো এখনো যোগ্যের তালিকায় সরকার বার করাতে পারেনি, সরকারের কাছে চেয়ে চেয়ে তো আলা হয়ে যাচ্ছি আমরা। এখন এই যে নতুন করে যাওয়ার কথা বলা হয়েছে, এখন সেখানে যারা দাগি, তো তারাও যে যাবেন না স্কুলে, সেটা আপনারা কি করে বুঝবেন? ওই আহ, তালিকা মিলিয়ে দেখবেন? আহ, দাগি বলতে এই যে নামটা বার করিয়েছে লিস্টগুলো যাদের, তারা তো মানে তাদেরকে তো মানে সেই স্কুলে নিশ্চয়ই কিছু টেন্টেড আনটেন্টেড মিশে আছে, এবার সেটা তারাই খুঁজে বার করবে যে আমার কলিগ আসছে কি আসছে না, সেটা স্কুলের হেড তারা, স্যার বা হ্যাঁ সেটা জানে তো, ওটা যেহেতু হয়ে গেছে যে নামগুলো যাদের বেরিয়ে গেছে তারা কিন্তু জানবে, তারাই সরকার পক্ষ বুঝতে তো পারবে। বলছে যে আমরা এখনো টার্মিনেট তো করিনি কাউকে। আমরা হ্যাঁ এই সেকেন্ডের একটা দাবি ওএমআর মিরর ইমেজের সাথে পাশাপাশি আর একটা দাবি হচ্ছে যে যারা অলরেডি মানে সার্টিফাই হয়ে গেছে যে এরা টেন্টেড বলে, তাদের আগে টার্মিনেশন লেটার ধরা, তারপর আমরা স্কুল যাব। মানে ওদের জন্য নতুন করে আবার না আমরা হ্যাঁ সমস্যায় পড়ি হ্যাঁ, ওই ওদের ওদেরকে যেহেতু টানতে ওরা গিয়ে? অলরেডি মানে প্রুভড হয়ে গেছে, ওদেরকে আগে টার্মিনেশন লেটার ধরা, থ্রু ইমেল যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি টার্মিনেশন লেটার ধরা, যদি আমাদেরকে কাজে উনি বহাল রাখতে চান আগে টার্মিনেশন লেটার ধরা। আর একটা ব্যাপার, ধরুন আপনারা তো চাকরি করবেন বা আপনাদের একটা প্রসেসের কথা বলা আছে, আর যারা দাগি বলে চিহ্নিত হয়ে গেছেন অলরেডি, তাদের তো আর পরীক্ষাতে বসার কথা না। কিন্তু তারাও হঠাৎ মানে চুপচাপ হয়ে যাচ্ছেন, কিছুই বলছেন না, কোনো সার শব্দ নেই, তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা আছে, তারা হঠাৎ চুপ হয়ে রয়েছেন কেন বলুন তো? তারাও কি কারণ এখন সাত আশ্বস্ত তারিখে তো রয়েছেন? সাত তারিখে তো উনি তাদেরকে আশ্বস্ত করে দিয়েছেন আগে যোগ্যদের দেখি বাকি, তারপরে বাকিদেরটা দেখবো, বাকিদের মানে ওনাদেরকেই বলছেন, তা ওনাদেরকে নিশ্চয়ই কিছু অন্য জায়গায় কিছু একটা ব্যাপার তো করে রাখবেন, ওনার হাতে তো এখন প্রচুর ক্ষমতা আছে, উনি করবেন, ওনার কথাতেই আশ্বস্ত হয়ে আছে। তাহলে আপনারা কি ভাবছেন যে ওই 31শে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করে আর পরীক্ষার জন্য বসে থাকাটা মানে মানে বোকামি হবে আপনাদের নাকি? আমাদের মানে তো 31শে মেতে নোটিফিকেশন 31শে মের মধ্যে জারি করতে বলা হয়েছে। কিন্তু আপনারা চাইছেন যে পরীক্ষা না, আমাদের আমাদের ওই হ্যাঁ লিস্ট বের লিস্টটা করে। আগে লিস্ট দিক, লিস্টটা দেওয়ার পর আমার যেটা, আমি আমার শুধু ব্যক্তিগত ব্যাপারটা বলতে পারি, লিস্টটা দেওয়া হোক, লিস্টটা দেওয়ার পর তাতেও লিস্ট দেখি যে আমার আমার জিনিসটা কোথায় আছে, মানে আমার কতগুলো আমি কোশ্চেন করেছি না করেছি, ওদের কাছে কি লিস্ট আছে সেটা দেখুক, পাবলিক ডোমেনে সবারই এরকম ফেলা হোক, ফেলার পর তারপরে এবার তাহলে সেখানেও আমি যদি পরবর্তীকালে পরীক্ষা না দিয়ে না পাই, তবু আমার একটা স্বস্তির জায়গা থাকবে যে না আমি আগের বারে ভালো পারফরমেন্স করেছিলাম, 7 বছর 8 বছর পর আমি ভালো পারফরমেন্স করতে পারিনি যদি না পাই, এটা এমনকি তাও একটা মান স্বস্তির সম্মানের জায়গা থাকবে। জায়গাটা। হ্যাঁ আমি একদম এই জায়গাটা বলতে চাইছি যে যদি পরীক্ষাতে বসতেই হয় একান্ত, কিন্তু ওএমআর মিরর ইমেজটা খুবই দরকার, খুবই দরকার। তো আপনারা কি কি ভাবছেন যদি না দেওয়া হয় 21 তারিখে যেটা বলছেন, তাহলে কি করবেন আপনারা? তো আন্দোলন তো চালিয়ে যাব, রাস্তাতে এখনো সবাই অনেক আমাদের আপনাদের সহকর্মীরা কি পড়ে ডিসিশন আছে। মানে এই যে কালকে এরকম হলো, এরপরে কি আপনারা রাস্তা ছেড়ে চলে আসবেন না নাকি? না 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 না, এখনো কেউ ছেড়ে আসেনি, আজকে আমাদের অনেকগুলো কর্মসূচি ছিল, জেলায় জেলায় কিছু প্রতিবাদ মিছিলও হয়েছে, গণস্বাক্ষর নেওয়া হচ্ছে, আমি গত দিনে সিবিআই অফিসে ওখানেও গিয়েছিলাম, ওনারাও বলেছেন যে সহযোগিতা করবেন ওএমআর মিরর ইমেজ পেতে, যদি দিল্লি থেকে ওনাদের যে সেন্ট্রাল ওখানে দিল্লি থেকে যদি ওনাদেরকে পজিটিভলি কিছু বলে যে হ্যাঁ দেওয়ার জন্য, তো ওনারাও তাহলে কিছু একটা মানে পথ ওএমআর দেখাবেন। মিরর ইমেজ যেটা এসএসসি দিচ্ছে না, সেটা আমরা এজেন্সির সিবিআই এর কাছে, কাছে, এজেন্সির কাছে হ্যাঁ যেহেতু উদ্ধার হয়ে যেহেতু আছে। এনারা দিচ্ছেন না ওনাদের কাছে, সেই জন্য একটা চেষ্টা করছি যে যদি কোনো আইন কানুন নিয়ম যদি থেকে থাকে যদি দেন, এরকম একটা প্রচেষ্টা চালানো তো হচ্ছে ওটা বিভিন্ন দিক তদন্ত থেকে। এজেন্সি ডিরেক্টলি কোর্টের বাইরে দিতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন সেটা রয়েছে। নিয়ে প্রশ্ন রয়েছে, বা ওনারা আমাদেরকে তো মৌখিকভাবে বলেছেন যে ওনারা সর্বদিক থেকে সহযোগিতা করবেন, চেষ্টা করবেন। তবে একটা কথা, যেহেতু এজেন্সির কাছে আছে, যদি পরে আপনারা কোর্টের মাধ্যমে চ্যালেঞ্জ করেন, সেখান থেকে হয়তো বের করতে পারবেন, যদি হুম এসএসসি বা হুম সরকার পক্ষ না দেয়। তো সেই জন্য ওনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসা হয়েছে গতকাল। আর আপনাদের মনে হয় যে ফ্রেশ রিক্রুটমেন্টে যে বলা হচ্ছে, আদৌ ফ্রেশ রিক্রুটমেন্ট হবে? না না, আমি মানে আর বিশ্বাসই রাখতে পারছি না, বিশ্বাসই আর কোনোভাবেই রাখতে পারছি না, কি করে রাখবো এত কিছু হবার পর, কোর্টকে যিনি মানে অবমাননা করছেন, কোর্টে জিনিস চাইছে, জিনিসপত্র ডকুমেন্টস চাইছে দিচ্ছেন না, তাহলে সেখানে কি করে এখানে আশা করা যায় যে এই রিক্রুটমেন্টটা ফ্রেশলি হবে? এখন তো শুনলাম কিছুক্ষণ আগে মিডিয়াতে দেখছিলাম বলছে ওএমআর এ কার্বন কপি সবাইকে দিয়ে দেওয়া হবে,
কিন্তু এখন প্রশ্ন তাহলে কার্বন কপি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সেখানে না স্বচ্ছতা বজায় রাখার জন্য চেষ্টা করছেন, কিন্তু এইটাও কি সিওরিটি দিতে পারবেন যে প্রশ্নপত্র হয়তো আবার অন্য কাউকে না ওনারা না দিচ্ছেন, এরকমও তো ব্যাপার হতে পারে। কঠিন ব্যাপার। নিশ্চয়ই হ্যাঁ, আপনারা সব যাচ্ছেন, অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, অনেকে তো পরিবারগত ভাবে অনেক অনেক হ্যাঁ, সংকটের আমি মধ্যে আজকেই আছেন। আমাকে কোচবিহার থেকে একজন ফোন করেছিলেন। ওনার বাবা থাকেন পুরসুরতে, সে মেয়ে জামাই ওখানেই চাকরি করে, দুজনেরই চাকরি চলে গেছে, একটা ছেলে একটা মেয়ে আছে, খুব কান্নাকাটি করছে, এ করছেন। সে মানে সবারই ভীষণ রকম ভাবেই মানে সমস্যায় আছে, মানে এটা আমাদের এক তো ব্যক্তিগত সমস্যা। আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি আর একটা কথা বলতে চাই, যে এটা কিন্তু আমাদের যেমন চাকরি নিয়ে সমস্যা, হয়তো আমরা ডাইরেক্টলি সাফারার, আগামী 10 বছর পরে যারা সরকারি স্কুল ছাড়া মানে বেসরকারি স্কুলে পড়াতে পারবেন না, এরকম অভিভাবকরা কিন্তু পরবর্তীকালে আফসোস করবেন। সরকারি স্কুলগুলো একের পর একে মানে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে। ভিতরে তো এতদিন কাজ করে দেখলাম স্কুলগুলোতে সত্যি কিছু নেই, বিশেষ করে হায়ার সেকেন্ডারি এইচএস সেকশনটা, ওখানে সমস্ত টিচার গেস্ট টিচার দিয়ে চালানো হচ্ছে। 11-12-এর কোনো টিচার, পার্মানেন্ট টিচার নেই, মানে ম্যাক্সিমাম স্কুলে গেস্ট টিচার দিয়ে চালানো হচ্ছে। এবার তাহলে ওই ছেলে মেয়ে, যেমন আমি নিজে টালির চালে পড়াশোনা করেছি, আমার যদি সরকারি স্কুল না থাকতো আমি পড়াশোনার আলো শিক্ষার আলোয় আসতে পারতাম না। তাহলে আমাদের এইখানে পশ্চিমবঙ্গই বলুন বা ভারতবর্ষের মধ্যে যদি এরকম সরকারি শিক্ষা ব্যবস্থাকে তুলে নেওয়া হয়, মানুষের মৌলিক শিক্ষার যে মৌলিক অধিকার সেটাকে নষ্ট করে ফেলছে। আপনি টালির চালের পাঠশালাতে পড়াশোনা করেছেন, এখন তো ওই টালির চালের পাঠশালাতেই তো এত চোরা কারবার বুদ্ধি সব দেওয়া নেওয়া হয়েছে। সেই টালির চালের থেকেই তো আজকে এরকম রাস্তায় বসে বসে পড়ার মতো অবস্থা হয়েছে, হ্যাঁ, কালীঘাটের টালির চালা থেকে। একদম। আমি যেটা বলতে চাই যে তাহলে আর একটা আপনারা জিনিস আপনি হয়তো শুনবেন যে উনি বললেন যে এসএসসি হচ্ছে স্বশাসিত সংস্থা, আমি এতদিন জানতাম না, দেখিনি, এইসব হেনা তেনা বললেন। আবার নেতাজি ইন্ডোরে এসেই উনি আবার বলছেন যে আমি চাকরি দিয়েছি, আমি দেখে নেবো। খুব খারাপ, খুব প্যাথেটিক। আমরা তো খবরের মধ্যে আছি, তারপর আপনারা বলছেন যে আপনারা মুভমেন্ট করবেন, রাস্তা ছেড়ে উঠবেন হুম, না, হুম, আপনারা মোটে এক, আশ্বস্ত হতে হুম, পারছেন না। কিন্তু এটাও আপনাদের মধ্যে নিশ্চয়ই কাজ করছে, ফ্রেশভাবে আবার রিক্রুটমেন্ট হলে হয়তো আপনারা যোগ্য হয়ে অনেকে চাকরি নাও পেতে পারেন। হুম, হুম, হুম। এবং যারা সত্যিই পরিবারের, তাদের উপর ডিপেন্ডেন্ট পরিবার, তাদের কি হবে ভবিষ্যৎ কেউ জানে না। তবে আমরা তখন যেভাবে পড়াশোনা করেছিলাম, এখন আমাদের পরিবার তখন যেমন আমার ছেলে ছিল না, আমি কন্টিনিউ পড়াশোনা করতে পেরেছি। এখন কি সেই পুরো সময়টা দিতে খুব পারবো? কঠিন, হান্ড্রেড খুব কঠিন। পার্সেন্ট দিতে পারবো না। এটা আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এবার কাউকে যদি প্রশ্নপত্র আলাদা ভিতর থেকে যদি দিয়ে দেয়, এরকম সম্ভাবনা তো রয়ে তো যাচ্ছেই, তখন সেক্ষেত্রে আমরা কি করব? এদের যা মন মানসিকতা, এদের অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য এরা যা খুশি করতে পারে। আর আমার তো সেটাই। মনে হয় এবার যারা যোগ্য তাদের, তারা পেলো কি না পেলো তার কোনো যায় আসে না, তারা পেলেন কি না পেলেন। আবার আবার হয়তো যারা দেখবেন অন্য লিস্টে ছিলেন বা পিছনে আছেন, তাদেরকেও ঢোকানো হতে পারে। হ্যাঁ, মানে এই কারণেই বলছি, কারণ আপনি দেখুন নেতাজি ইন্ডোরে কারা ঢুকবে না ঢুকবে তার জন্য একটা পাস তৈরি করা হয়। একটা হুম। আমরা ইডেন গার্ডেনে খেলা দেখতে গেলেও সেখানেও সই থাকে, স্ট্যাম্প থাকে, হ্যাঁ। তাহলে নেতাজি ইন্ডোরে আমার কাছে একটা পাস আছে। নেতাজি ইন্ডোরে আমি ফিরছিলাম, আমি সেদিন যাইনি, কারণ যে চুরি করেছে তার কাছে চাকরির জন্য আমি যাইনি, আমি গেছিলাম আমার ব্যক্তিগত কাজে। ট্রেনেতে উঠে দেখি মাঝপথ থেকে, উত্তরপাড়া থেকে উঠে দেখলাম যে দুজন সাথে বচসা হচ্ছে, আরো বাকি টিচাররা যারা ঢুকতে পারেনি তাদের সাথে বচসা হয়েছে। ওনারা বাঁকুড়ার জয়পুর জঙ্গল থেকে আসছেন, নিজেদেরকে বলছেন প্রাইমারি টিচার, এবং ওনাদের কাছে একগুচ্ছ এরকম পাস আছে। তো সেই পাশেতে দেখলাম কোনো সই নেই, আমার কাছে একটা কপিও আছে, আমি আপনাকে দেখাতে পারি। কোনো সই নেই, কোনো স্ট্যাম্প নেই। আমি বললাম আপনারা কি করেন? বললেন যে আমরা প্রাইমারি টিচার। আমি বলছি এটা তো হাই স্কুলের ম্যাটার, আপনারা এখানে এসেছিলেন কেন? বলছে আমরা এখানে ভলেন্টিয়ার সার্ভিস দিতে এসেছিলাম। আমি বলছি এখানে তো হাই স্কুলের টিচারদের কাছে এই পাসটা থাকার কথা, আপনারা দেবেন কেন? ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য আমাদের টিমে অনেক সব আছে, আপনারা আসবেন কেন? তো উনি কে ঢুকবে না ঢুকবে সেটাও উনি 2 নম্বরই করে ওখানে ঢুকিয়েছেন। তাহলে কে ওই মিটিং এ উপস্থিত থাকবে সেখানেও যদি এরকম 2 নম্বরই হয়, তাহলে একটা ফ্রেশ সিলেকশনে যে আবার 2 নম্বরই হবে না, এর গ্যারেন্টি কোথা থেকে পাবো আমরা? ওখানে উনি আরো আরো একটা কথা বলেছেন, ওই কেউ 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 হয়তো প্রশ্ন তুলছিলেন, তখন বলেছিলেন যে বুদ্ধি করে চলতে হয়, এত প্রশ্ন করতে নেই। মানে টার্গেট হয়ে যাবেন, এটা হুম, বলার হুম, চেষ্টা হয়েছে হুম। যে আপনি, আপনারা যে এত কথা বলছেন মিডিয়াতে, তাহলে আপনারা তো টার্গেট হতে পারেন নতুন করে চাকরি পাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, হতে তো পারি, হতে পারি। তা তো বলতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা তো এতদিন কিছু না করেও মানে ইউজড হয়ে গেলাম। আমরা তো একটা সাধারণ মানুষ ছিলাম, সাধারণ নাগরিক ছিলাম, পড়াশোনা করেছি, চাকরি পেয়েছি, নিজের যোগ্যতাতে চাকরি পেয়েছি, পড়াশোনা করে সেখানে পড়াতে যাচ্ছিলাম, কিন্তু তারপরেও কোনো কিছু না জেনেও আমরা অন্যদের জন্য সাফারার হয়ে গেলাম। যারা দুর্নীতি করলো, যারা চুরি করলো, তাদের জন্য আমরা সাফারার হলাম। এর জন্য দায়ী কে একমাত্র?
একদম রাজ্য সরকার। এসএসসি স্বশাসিত আগে তো প্রথমবারে আপনি আমার একবার ইন্টারভিউ নিয়েছিলেন, আমি তখন বলেছিলাম এসএসসি, কারণ এটা এসএসসি রিক্রুটমেন্ট বডি। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে পরিষ্কার হয়ে গেছে যে এখন তো উনি পুরো ইনভলভ হয়ে গেছেন। এসএসসি কোনো কোনো সার্ভিস কমিশনকেই উনি আর স্বশাসিত রাখেননি, না পিএসসি কে রেখেছেন না সিএসসি কে রেখেছেন। কোনো সার্ভিস কমিশনই আর স্বশাসিত নেই, সব ওনার শাসনে চলে গেছে। তাহলে বলছেন আপনারাও রাস্তায় থাকছেন, হুম সরছেন হুম না। হুম হুম 21 তারিখে বড় একটা মুভমেন্ট করবেন একসঙ্গে, হুম মানে হুম। এই মিরর ইমেজ বা এইসব দেওয়ার জন্য। হ্যাঁ, ওএমআর মিরর ইমেজটা খুবই দরকার। আর ওদের যাদের নাম অলরেডি সার্টিফাই হয়ে গেছে যে ওরা টেন্টেড টিচার্স বলে, তাদেরকে আগে টার্মিনেশন লেটার ধরানো, এই কিন্তু দুটো খুব দরকার। কিন্তু আপনাদের একটা অংশকে তো ম্যানেজ করার চেষ্টা করছে না, গ্রুপ করে করে নিয়ে গিয়ে, সেটাও তো একটা আপনাদের মুভমেন্টকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা। হ্যাঁ, সেটা অলরেডি স্টার্ট হয়েছে, সেটা আমিও নিজের সিস্টেমের মধ্যে থেকে বুঝতে পারছি। আসলে আমরা সবাই এমন একটা বাজে পরিস্থিতির শিকার, আমরা নিজেরাও সবাই দিশেহারা হয়ে যাচ্ছি যে কোনটা সঠিক, কোথায় গেলে সঠিক বিচারটা পাবো, সঠিক জিনিসটা পাবো, সেটা সঠিক লোক যাচ্ছে কিনা, হ্যাঁ সাথে আবার ওখানে হ্যাঁ দাগি লোকেরা ঢুকে পড়ছে, হ্যাঁ হ্যাঁ তারাই হয়তো লিড করতে একদম। শুরু করে হ্যাঁ, দিচ্ছেন। 22 লক্ষের মধ্যে যে 26,000 জন আছে, সেই 26,000 জনকে সবাইকে তো চেনা সম্ভব নয় না। ওকে, খুবই দুশ্চিন্তার বিষয়। দর্শক শুনলেন, তবে ওনারা বলছেন যে আমরা রাস্তা ছাড়ছি না, যতই এটা বলা হোক 31শে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে, কিন্তু ওটার নিশ্চয়তার কোনো নয়। টেম্পোরারি সার্ভিস এবং নিয়োগটা নতুন করে যেটা হবে সেটা আদৌ চাকরি আবার ফেরানোর ক্ষেত্রে সুবিধা হবে কিনা, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ যারা এরকম দুর্নীতি করে তারা যে ঠিক মতো করে রিক্রুটমেন্ট প্রসেস আবার নতুন করে করবে, সেই ভরসা করে কি করে। দর্শক কি বলবেন, আপনাদের কি মত বলবেন, আপনারা যা বলার। আপনাদের যে কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।